জানেন ডক্টর ইউনূসের অবৈধ সরকার ক্ষমতা দখল করার পর ওনারা একটা নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে বলেছে যে বাংলাদেশে এই যে গণহত্যা যে অপরাধ হয়েছে বা অর্থাৎ যে অপরাধকারীরা যে অপরাধ করেছে তাদের কোনো বিচার বাংলাদেশে এই মুহূর্তে হবে না। তো বাংলাদেশে যদি না হয় তাহলে বিচার কি হবে না? সেই রকম ক্ষেত্রে আমাদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না। সনাতন ধর্মাবলম্বীর 10 লাখ লোক ঢুকে পড়ি, সেখানে আওয়ামী লীগের আরও 20 থেকে 30 লাখ মানুষ ঢুকে যায়, তাহলে ঢাকায় জায়গা দেওয়া যাবে না। তার জবাবে আব্দুল জলিল নামে আওয়ামী লীগের এক নেতা বলেন, আমরা এটাই চাচ্ছি, এটাই চাই। আমরা যদি সনাতনীরা 10 লাখ ঢুকি, সাথে সাথে যদি আওয়ামী লীগের যদি বেশি না ভাই 20 থেকে 30 লাখ ঢাকায় ঢুকে, আপনি বুঝতে পারেন ঢাকা শহরে জায়গা দিতে পারবেন আপনি? দর্শক, আন্তর্জাতিকভাবে ভেসে যাচ্ছেন এবার ডক্টর ইউনূস। জীবনরা তার নামে মামলা হলো। তিনি অবৈধ সরকার বাংলাদেশের মধ্যে অবৈধভাবে এখন অন্তর্বর্তীকালীন সরকার অবস্থায় রয়েছেন এবং শেখ হাসিনা তাহলে দেশ ফিরে পেতে যাচ্ছে। এবার তাহলে শেখ হাসিনা আর বাঁচার কোনো উপায় নেই। এবার আন্তর্জাতিকভাবে দেশের মধ্যে তারা বিচার পাবেন না জন্য তারা বাইরের দেশে গিয়ে এভাবে ইন্টারন্যাশনালি তারা মামলা করলেন। হাসনাত, সার্জিস, সমন্বয়ক সকলগুলো এবার বাটে পড়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে। সদিবাস এবার তাদের কিন্তু একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি করবে, কেননা ডক্টর ইউনূস নিজেই ফেসে যাচ্ছেন। কিভাবে তারা গুটি পায়ে আগিয়েছেন আপনারা বুঝতে পারছেন। সদিবাস এই ভিডিওর মধ্যে আমরা প্রথমত দেখবো যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি করলেন এবং তারপর দেখবো যে আওয়ামী লীগরা, দেখেন আওয়ামী লীগরা কিভাবে বাংলাদেশের মধ্যে ঢোকার একটা চেষ্টা করতেছে। তারা দা বডি সবকিছু নিয়ে এবার ঘেরাও করবে পুরো বাংলাদেশ এবং বাংলাদেশে তার এই প্ল্যান করতে গিয়ে তারা কিন্তু অনেকে অ্যারেস্ট হয়ে গেছেন অলরেডি এবং কিছু কিছু সংখ্যা এখনো আছে, তাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে ধরেছে। কি কূটনৈতিক বুদ্ধি করলো আজকের ভিডিওটি আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই কূটনীতি বুদ্ধিগুলো তারা চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই তারা মনে হয় না এটাতে জিততে পারবে। কিন্তু ঘটনাটা কি ছিল সেটা তো জানতে হবে। চলুন প্রথমত আমরা ভিডিওটি দেখব। ডক্টর ইউনূসের সম্পর্কে যে মামলা করলেন আন্তর্জাতিকভাবে, তার কি প্রতিক্রিয়া করলেন এবং কি কি ঘটনা ঘটাইলেন আওয়ামী লীগ, সেই ব্যাপারটাকে দেখুন। ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে যারা মানবতা লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে, এবং বিশেষ করে আমি একজন ভিকটিম। আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে, নির্যাতন করেছে। এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার জায়গা নেই, আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা, তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন। প্রায় 15,000 ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন। নিজুম ভাই জাস্ট মঞ্জু ভাই জাস্ট বলে দিবেন আপনারা কোন প্রক্রিয়া এটা করলেন এবং রেসপন্সটা কি পেলেন এখন পর্যন্ত? আচ্ছা, যে আসামির সংখ্যাটা গেছে কি বাইরে আতে খাটিয়া, ঠিক আছে? এটাও সমস্যা নাই। সরি ফর দ্যাট। না কপি দিলেই লিখব। স্যার প্রশ্নটা এই যে কোন প্রক্রিয়া আপনারা মামলাটা করলেন এটা একটু ব্রিফলি বলে দিবেন যে নিউজের। জি, আমরা এই মামলাটা করেছি। আপনারা জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয়, যেটা বাংলাদেশে হয়েছে, আপনারা জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ, সেইটার এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান, সেটা ইনফরমেশনগুলো জানতে চান। ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনুজ্জামান চৌধুরী, তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম, সেটা অভিযোগটা এনেছেন। এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রোম স্ট্যাটিউটের আর্টিকেল 15 অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণ অর্থে চিনি সুও মোটো, অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন, চিফ প্রসিকিউটর, তার নির্দেশে এটা তিনি তার নোটিশে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি ট্রায়াল হিয়ারিং হবে, সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিংয়ে যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে
এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কী অবস্থান। এটা হচ্ছে প্রসিডিউর। সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এটা আসলে যাত্রা। আমরা চিন্তা করছি প্রায় 15,000 ভিকটিম আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দায়ের করতে চান। রোম স্ট্যাটিউট যেটাকে বলে রোম বিধি 98 সাল থেকে, রোম বিধিতে বলা আছে যদি পৃথিবীর কোনো জায়গায় মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ এবং অ্যাগ্রেশন, আরেকটি হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এরকম 4টা অপরাধ যদি সংগঠিত হয় তাহলে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান অথবা কোনো রাষ্ট্র অভিযোগ আনতে পারে। তিনি সংক্রুদ্ধ হইতে পারেন, তিনি ভিকটিম হতে পারেন, ভিকটিম নাও হইতে পারেন। তো সেই হিসাবে যেই কোনো ব্যক্তি এই অপরাধের জন্য অভিযোগ নিয়ে আসতে পারেন এবং সেটার জন্য একটা পোর্টাল রয়েছে, সেই পোর্টালে আপনার অভিযোগ এবং প্রমাণসহ দাখিল করতে হয়। আমরা সেটাই অবলম্বন করেছি। আমরা একজন ভিকটিমকে দিয়ে অপরাধ সংগঠিত কখন হয়েছে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সেটা প্রমাণসহ জমা দিয়েছি। জমা দেওয়ার পরে আমরা একটা অ্যাকনোলেজমেন্ট পেয়েছি, অর্থাৎ বর্তমানে একটি নাম্বারভুক্ত মামলা হিসাবে এটি রয়েছে এবং ভবিষ্যতে আমরা আরও মামলা নিয়ে আসব, আরও একাধিক মামলা নয়। কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হতে গেলে এটাকে বিশাল জনগোষ্ঠীর মধ্যে হতে হয়। তো 1 জন 2 জন বা 3 জন কোনো ইস্যু না, এখানে শত শত হতে হয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের 40% মানুষ মিনিমাম রিপ্রেজেন্ট করে। এই 40% মানুষের অবস্থা খুবই খারাপ। আপনি যদি কলকাতায় যান, অসংখ্য বাঙালি সেখানে পড়ে আছে অদ্যাহারে অনাহারে শুধু জীবন বাঁচানোর জন্য। নিজের ঘর বাড়ি ছেড়ে বাস্তুহারা হয়ে কলকাতায় গিয়ে জীবন কাটাচ্ছে। লন্ডনে তো সবাই আসার সুযোগ পাচ্ছে না। আপনারা একটু দ্বিতীয়ত আমরা আপনাদের প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের আদালতে না গিয়ে আইসিসিতে কেন গেলাম। আপনারা জানেন ডক্টর ইউনূসের অবৈধ সরকার ক্ষমতা দখল করার পর ওনারা একটা নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে বলেছে যে বাংলাদেশে এই যে গণহত্যা যে অপরাধ হয়েছে বা অর্থাৎ যে অপরাধকারীরা যে অপরাধ করেছে তাদের কোনো বিচার বাংলাদেশে এই মুহূর্তে হবে না। তো বাংলাদেশে যদি না হয় তাহলে বিচার কি হবে না? সেই রকম ক্ষেত্রে আমাদেরকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন ছিল না। যদি বাংলাদেশে আদালতে বিচার করতে পারতাম, বিচার চাইতে পারতাম, তাহলে আমরা সেখানে যেতাম না। দর্শক, আবাসিক হোটেলের মধ্যে এই নেতা কর্মীরা অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কোনো জায়গা পায় না। আবাসিক হোটেলের মধ্যে যেখানে যৌনচার হয় সেখানে তারা আবার মিটিং করে না এবং মিটিং এর মধ্যে কি দেখেন কিভাবে ডিরেক্ট গিয়ে একদম সিনেমা স্টাইলে ঘেরাও করে তাদেরকে অ্যারেস্ট করে ফেলছেন সেনাবাহিনী। জি বন্ধুরা, আমরা সেই ভিডিওটি এখন দেখবো। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের পাশে থাকবেন। চলুন ভিডিওটি দেখুন। একটি আবাসিক হোটেলে আওয়ামী লীগ পন্থী সহ ইউনিয়ন পরিষদের 70 জন সদস্য গোপন বৈঠক করছিলেন। উদ্দেশ্য ছিল অন্তর্বর্তী সরকারকে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়া, ষড়যন্ত্র করে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি করা। তবে গোপন বৈঠকের তথ্য পেয়ে ওই হোটেল ঘিরে ফেলে পুলিশ। এমন ঘটনা ঘটেছে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে। জানা গেছে জেলার 9টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ওই ইউপি সদস্যরা। এক পর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। ঘণ্টাব্যাপী পুলিশ ওই হল রুম ঘেরাও করে রাখে। পরে 70 জন ইউপি সদস্যের মধ্যে 19 জনকে আটক করা হয়। শুক্রবার রাতে ওই আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে বৈঠক চলাকালীন অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেছেন। দর্শক, এদিকে ডক্টর ইউনূসের নামে মামলা এবং